জামাত বা শিবির তাদের একটা বেশ ভালো ইকোসিস্টেম রয়েছে যার মাধ্যমে তারা তাদের ন্যারেটিভটা প্রচার করতে পারে। বিপ্লবী সংগঠন তো ছিল না, যেটার কারণে আসলে এই গণঅভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করাও সম্ভব হয়নি। স্বতন্ত্র নির্বাচন করে অনেকে নির্বাচিত হচ্ছে না, তো সেক্ষেত্রে প্রতীক কেন জরুরি এখানে? এনসিপি আসলে আমরা ওইরকম একটা তৃতীয় শক্তি হিসেবেই দাঁড়াতে চাই। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। আমরা সরাসরি চলে যাচ্ছি মুশফিকের কাছে। মুশফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। মুশফিক, প্রথমেই আমি যে বিষয়টি জানাতে চাচ্ছি সেটি হচ্ছে নির্বাচনের প্রতীক হিসেবে শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন কমিশন থেকে এটি স্পষ্ট করেছে। এই অবস্থায় আপনাদের অনেক শীর্ষ নেতা বক্তব্য দিচ্ছেন যে এই প্রতীক না পেলে নির্বাচন করবেন না আপনারা, নির্বাচন হতে দেওয়া হবে না। আসলে বাস্তবতা কতটুকু এবং শাপলা প্রতীকই আপনাদের কেন জরুরি? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আপনাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, প্রথমত আমাদের কথাটি হচ্ছে যে আমরা যেই প্রতীকটা চেয়েছি এই প্রতীকটা না দেওয়ার যদি যৌক্তিক কোনো কারণ আমাদেরকে নির্বাচন কমিশন দেখাতে পারতো তাহলে আমরা বুঝতাম যে আমরা কেন এই দাবি থেকে সরে আসব। কিন্তু শাপলা প্রতীকটা না দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই পক্ষপাতদুষ্ট এবং কিছুটা স্বৈরাচারী আচরণ করছে বলে আমাদের মনে হচ্ছে। তার কারণ কি, সেটি হচ্ছে এই শাপলা প্রতীকটা যখন আমরা চেয়েছি, চাওয়ার পরে আমাদেরকে প্রথমে এক ধরনের, এটা গণমাধ্যমে বলি বা বিভিন্ন ব্যক্তি এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে যে শাপলাটি জাতীয় প্রতীক। কিন্তু আমরা আমাদের সাংবিধানিকভাবে জাতীয় প্রতীক যেটাকে দেখি, সেই জাতীয় প্রতীকে আরও বিভিন্ন উপাদান রয়েছে, আরও অন্তত 3টি উপাদান রয়েছে, যেই 3টি উপাদান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক হিসেবে রয়েছে। এবং একই সাথে এই যে শাপলার যেই রূপটা আমরা এখন ভাসমান শাপলা দেখি প্রতীকের মধ্যে, এই শাপলার কিন্তু বিভিন্ন রূপ থাকতে পারে। তো ঠিক এক্স্যাক্টলি যে আমরা জাতীয় প্রতীকের ভিতরে শাপলাটা যেভাবে রয়েছে ঠিক ওই রকম শাপলাই আমাদের প্রতীক হিসেবে চেয়েছি, বিষয়টা কিন্তু এমনও না। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে এই জাতীয় প্রতীকের ভিতরে ধানের শীষ রয়েছে, এখানে আপনার তারকা রয়েছে যেটি একটি রাজনৈতিক দলের প্রতীক এবং ধানের শীষ আরেকটি রাজনৈতিক দলের প্রতীক। তো এটা একটা যুক্তি আমরা দেখলাম এবং পরবর্তীতে আমরা দেখলাম কি, সেটা হচ্ছে আরেক ধরনের যুক্তি দেওয়া হলো, সেটা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সংস্থার এমব্লেম বা লোগোতে হচ্ছে এই শাপলাটি রয়েছে। এখন আমরা দেখেছি যে আমাদের যে ঈগল কিন্তু বাংলাদেশের বিমান বাহিনীর যে প্রতীক সেটার মধ্যে রয়েছে বা লোগোর ভিতরে রয়েছে, সেই ঈগল কিন্তু বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে রয়েছে। আবার বাংলাদেশের হাইকোর্টের যেই লোগোটা রয়েছে সেটার মধ্যে কিন্তু দাঁড়িপাল্লা আছে, যেই দাঁড়িপাল্লায় এই যুক্তিতে একটা সময় আমরা দেখেছিলাম যে জামায়াত ইসলামের প্রতীকটা মানে কোর্ট থেকে এটাকে বাতিল করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন কিন্তু সেই প্রতীক তারা আবার ফেরত পেয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন আমাদের যেসব যুক্তি দেওয়া হচ্ছে যে এটা আসলে ডিজিএফআই লোগোর ভিতরে রয়েছে বা আরও বিভিন্ন প্রতিষ্ঠানের লোগোর ভিতরে রয়েছে, এইটা মানে সরকারের অন্যান্য সিদ্ধান্ত অথবা রাষ্ট্রের অন্যান্য সিদ্ধান্তের সাথে কনসিস্টেন্ট না। যে আমরা যেটা বলছি যে জাতীয় প্রতীকের ভিতরে বিভিন্ন উপাদান রয়েছে, এই উপাদানের বিভিন্ন অন্যগুলো বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক, আবার বিভিন্ন সংস্থার লোগোর ভিতরে বা এমব্লেমের ভিতরে যেই প্রতীকগুলো, যে জিনিসগুলোর উপাদানগুলো রয়েছে সেগুলো অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক হিসেবে রয়েছে। তাহলে আমাদের শাপলা দিতে আসলে বাধাটা কোথায়? নির্বাচন কমিশন কিন্তু এটাও সুস্পষ্টভাবে বলছে না যে তাদের প্রতীকটা দিতে বাধা কোথায়। কিন্তু আমাদের সাথে ধারাবাহিকভাবে নির্বাচন কমিশনের বিভিন্ন যে বৈঠক হয়েছে, সেই বৈঠকগুলোতে আমরা এই রকম বিভিন্ন অজুহাত তাদের কাছ থেকে পেয়েছি, যেগুলো আইনিভাবে এবং সাংবিধানিকভাবে আসলে কোনো ভিত্তি রাখে বলে আমাদের মনে হয়নি। যে কারণে আমাদের প্রশ্নটি হচ্ছে যে এখন কেন আমরা শাপলা নিয়ে আছি, তার কারণটি হচ্ছে যে আপনি এরকম প্রতীকের মতো একটা বিষয়ে যদি এরকম নির্বাচন কমিশন একপাক্ষিক ভূমিকা পালন করে, তাহলে আসলে নির্বাচন কমিশন যখন নির্বাচনটা পরিচালনা করবে তখন তাদের ভূমিকাটা কি হবে? কারণ এটা তো একটা সিমটম নির্বাচন কমিশনের ক্ষেত্রে। এবং শাপলার ক্ষেত্রে আমরা আগ্রহী, তার কারণটি হচ্ছে শাপলা এমন একটা প্রতীক যেটা অলরেডি মানুষ এনসিপির সাথে এটাকে একত্রিত করে ফেলেছে এবং মানুষ এটাকে ওয়েল রিসিভ করেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে যেসব প্রতীক মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো তো বিষয় থাকে, শাপলা খুব সহজেই মানুষ চিনতে পারে, মানুষ ওন করতে পারে, এবং এটা আমরা মনে করি মানুষের সাথে কানেকশন যে একটা তৈরি করার প্রতীকের মাধ্যমে, সেটা শাপলার মাধ্যমে করাটা অনেক বেশি সম্ভব বলে আমরা মনে করি। সো এইটা আমাদের জন্য একটা সুইটেবল প্রতীক
তো আমরা কেন এই জায়গা থেকে বাদ দিব? যদি আমাদেরকে কোনো আইনি, সাংবিধানিক বা কোনো যৌক্তিক ব্যাখ্যা কর্তৃপক্ষ দিতে পারতো তাহলে হয়তো আমরা এটা বিবেচনা করতাম, কিন্তু তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি। তারা বেসিক্যালি কিছুটা জোর দেখাচ্ছে, এবং এই ক্ষেত্রে আমরা আশঙ্কা করছি বা আমাদের আসলে এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দল এবং এর বাইরে বিভিন্ন অরাজনৈতিক শক্তি যারা বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে বা ভূমিকা রাখার চেষ্টা করে, প্রভাব রাখার চেষ্টা করে, তাদের এই ক্ষেত্রে একটা ভূমিকা রয়েছে, যে কারণে আমরা পাচ্ছি না। প্রতীকটা আসলে শাপলা হোক অথবা যে প্রতীকই হোক, প্রতীকটা কেন জরুরি? মানে মানুষ কি প্রতীক দেখে ভোট দেয় নাকি প্রার্থীকে দেখে ভোট দেয়? আপনার পারফরমেন্সের উপরেই তো আপনাকে মানুষ ভোট দিবে। মানে প্রতীকের ক্ষেত্রে আপনাদের কথা অনুযায়ী মানলাম যে নির্বাচন কমিশন আপনাদের সাথে অন্যায় করছে, কিন্তু সেক্ষেত্রে আপনার যদি গ্রহণযোগ্যতা থাকে ভোটারদের কাছে, আপনি যে প্রতীকে নির্বাচন করবেন, স্বতন্ত্র নির্বাচন করে অনেকে নির্বাচিত হচ্ছে না, তো সেক্ষেত্রে প্রতীক কেন জরুরি এখানে? এবং সেই প্রতীক যদি না দেয় তাহলে নির্বাচনে অংশ নেওয়া হবে না। মানে দেখুন, প্রতীকের এই যে নির্বাচন কমিশন, তাহলে তো এমন হতো যে নির্বাচন কমিশন বিভিন্ন দলকে যখন নিবন্ধন দিবে তখন একটা লটারি করে একটা প্রতীক দিয়ে দিত, কিন্তু প্রতীকেরও তো একটা দলকে রিপ্রেজেন্ট করে একটা প্রতীক। ওই প্রতীকটা ওই দল কতটা মানুষের সাথে রিলেটেড, ওই এলাকার ঐতিহ্য, ওই দেশের ইতিহাস বা কালচার, ভৌগোলিক বিভিন্ন ধরনের ফিচার্স, এগুলোর সাথে তো প্রতীকের একটা সম্পর্ক রয়েছে। অবশ্যই মানুষ ভোট দেয় ওই বিষয়টা দেখে, যে প্রার্থীর যোগ্যতা দেখে, দলের বিভিন্ন ম্যানিফেস্টো দেখে, কিন্তু ওই প্রতীকটা মানুষের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আমরা এমন একটা সিচুয়েশনে, সেটা হচ্ছে মানুষ অলরেডি, আমরা যে জুলাই পদযাত্রায় গিয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের নেতাদেরকে এসে মানুষ শাপলা উপহার দিয়েছে। হ্যাঁ, মানুষ এসে দেখা যাচ্ছে ওই বিল থেকে শাপলা তুলে এনে আমাদের সমাবেশে, আপনারা দেখবেন প্রচুর ফুটেজ এরকম রয়েছে যে আমাদের নেতাকর্মীদেরকে এটা উপহার দেওয়া হচ্ছে। তো ওইটা শাপলাটাকে মানুষ এখন এনসিপির প্রতীক হিসেবে ধরে নিয়েছে, মানুষ এটাকে ওন করেছে এবং মানুষকে সমর্থন দিয়েছে। আমরা দেখেছি যে অনেক জায়গায় আমরা শাপলা স্লোগান দেওয়াটা অ্যাভয়েড করেছি, কিন্তু মানুষ শাপলা স্লোগান দিয়েছে পদযাত্রার ভিতরে। অর্থাৎ যেটার সাথে আমার অলরেডি জনগণের সাথে আমার একটা কানেকশন তৈরি হয়েছে, এটা আমি চাইবই খুব স্বাভাবিকভাবে এটা রাখতে। এবং তার মানে এইটা না যে আমরা বলতে যাচ্ছি যে এই শাপলাই একমাত্র, মানে একটা প্রতীকই একমাত্র বিষয়। আপনি যেগুলো বললেন সেগুলো অবশ্যই একটা রাজনৈতিক দলকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে, কিন্তু প্রতীকও বাংলাদেশে আমরা দেখেছি ঐতিহাসিকভাবে একটা বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশে ধরুন কি কারণে আসলে ওই যুক্ত ফ্রন্টের যে নৌকা প্রতীকটা, এটা পরবর্তীতে আওয়ামী লীগ ইউজ করলো, বা কেন মাওলানা ভাসানীর ন্যাপের যেই ধানের শীষ প্রতীকটা, এটা পরবর্তীতে বিএনপি ব্যবহার করলো, তার কারণটা হচ্ছে এই জিনিসগুলো তো আসলে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক এবং সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের সাথে যুক্ত। শাপলাও এরকম একটা প্রতীক। এবং আমাদের আশঙ্কাটা কি, সেটা হচ্ছে যে আমাদেরকে শাপলা দিতে চায় না আমাদের প্রতিপক্ষরা, এক্ষেত্রে বাধা তৈরি করছে। তার কারণটা হচ্ছে তারা হয়তো ভাবছে যে এরকম একটা প্রতীক, যেটা এক্সিস্টিং যতগুলো প্রতীক রয়েছে বিশেষ করে বড় দলগুলোর, ওইগুলোর মতো শক্তিশালী একটা প্রতীক হতে পারে, যেটা আসলে অনেক ক্ষেত্রে তাদের হয়তো রাজনৈতিকভাবে একটা অসুবিধা বা আমাদেরকে একটা সুবিধা দিতে পারে, সেই সুবিধাটা তারা দিতে চান না। কিন্তু তারপরে আমরা যেটা মনে করি যে হ্যাঁ, রাজনীতির এটাই মূল বিষয় না। এবং কিন্তু ওই যে কেন নির্বাচনে না যাওয়ার বিষয়ে আমাদের কথাটা আসছে, তার কারণটা আসলে দেখুন, যখন আমরা সমাবেশে মাঠে ময়দানে বক্তব্য দেই, তখন তো আসলে অনেক কথা আমাদের নেতারা বলেন, এবং সবার বলার বিভিন্ন আলাদা ভঙ্গি রয়েছে, ভাষা রয়েছে। এবং বর্তমানে আমরা রাজনৈতিক যে পরিস্থিতির মধ্যে রয়েছি, সেখানে নির্বাচনের সাথে অনেক কিছু সম্পর্কিত। নির্বাচনের সাথে বাংলাদেশের যে বহুল আকাঙ্ক্ষিত, ধরেন 16-17 বছর ধরে আমরা যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, সেটাতে উত্তরণের সাথে নির্বাচন সম্পর্কিত। নির্বাচন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে বা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচনটা প্রয়োজন। আমাদের সামাজিক যে অস্থিরতাটা তৈরি হয়েছে, সেটা নিরসনের জন্য আসলে নির্বাচন প্রয়োজন। এই সব কিছু তো আমরা বাস্তবতা মানি, কিন্তু আমরা আসলে সেই নির্বাচনটা কি চাই? নির্বাচনটা চাই যে একটা ফেয়ার প্লে গ্রাউন্ডে যাতে নির্বাচনটা হয়, সকলের জন্য যাতে একটা খেলার মাঠটা সমান থাকে। এখন যেই নির্বাচন কমিশন সুনির্দিষ্টভাবে আমাদেরকে কোনো কারণ দর্শাতে পারে না, কিন্তু ধরুন আমরা বিভিন্নভাবে বুঝতে পারি, আনঅফিসিয়াল আলাপে বিভিন্ন কথা বুঝতে পারি যে তারা আসলে বিভিন্ন জায়গা থেকে চাপের মুখে আমাদেরকে এই ডিসিশনটা দিচ্ছেন না, মানে শাপলাটা আমাদের প্রতীকটা দিচ্ছেন না। তখন আসলে আমাদের প্রশ্ন জাগে যে এই নির্বাচন কমিশন যখন নির্বাচনটা আয়োজন করবে, তখনও তো এইরকম চাপ থাকবে, এবং তখন তো স্টেক আরও হাই, তখন তো আরও বড় চাপ আসবে। তখন আসলে নির্বাচন কমিশন কি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে কিনা? অন্য যে দলগুলো, সে দলগুলো তো নানা সময় বলে যে এই সরকারের সবচেয়ে বেশি প্রভাব হচ্ছে আপনাদের, এবং দুইজন ছাত্র প্রতিনিধি এখন আছেন, এবং সেই সঙ্গে
শুরু থেকে আপনাদের আমাদেরকে মতামত কিংস পার্টি যদি বলি, কিংস পার্টিও বলে অনেকে। শুরু থেকে আপনাদের মতামতকে বেশি প্রাধান্য দিয়ে আসছে এই সরকার, অন্য রাজনৈতিক দলগুলো বলে। সেক্ষেত্রে এই সরকারই তো নির্বাচন কমিশনকে আপনার পুনর্গঠিত করেছে, তো সেখানে আপনাদের এই আশঙ্কার কারণ কি? দেখুন, এইটা একটা ন্যারেটিভ, যে ন্যারেটিভটা আসলে যাদের প্রচারযন্ত্র যত ভালো তারা তো আসলে এই কাজটা ভালো করতে পারে। এবং আসলে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা যদি দেখি যে সোশ্যাল মিডিয়াতে একটি রাজনৈতিক দল যদি সুস্পষ্টভাবে বলি, ধরুন জামাত বা শিবির, তাদের একটা বেশ ভালো ইকোসিস্টেম রয়েছে যার মাধ্যমে তারা তাদের ন্যারেটিভটা প্রচার করতে পারে। আবার মেইন স্ট্রিম মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির একটা ভালো প্রভাব রয়েছে, যে কারণে তারা তাদের ন্যারেটিভটা প্রচার করতে পারে এর মাধ্যমে। কিন্তু সত্যটা যেটাই হচ্ছে সেটি হচ্ছে যে আপনি যদি এই সরকারের একেবারে শুরুতে গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করি, আমরা 5ই আগস্টেই কিন্তু তখন যারা গণঅভ্যুত্থানের নেতা ছিলেন, সমন্বয়করা কিন্তু বিএনপির মহাসচিবের সাথে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে জুম মিটিং করেছিলেন সন্ধ্যাবেলা, এবং মিটিং করে তারা জাতীয় সরকার করার আহ্বান জানিয়েছিলেন। তারা রাজি হননি দেখে জাতীয় সরকার হয়নি। আমরা কি দেখেছি? আমরা দেখেছি 5 আগস্টে শেখ হাসিনা পালানোর পরপরই ওইখানে কোন রাজনৈতিক দলগুলো যে আসলে ক্যান্টনমেন্টে যে তারা গণঅভ্যুত্থানকে এক ধরনের সেনা সমর্থিত কিছুটা কুয়ের মতো দিকে চলে গেলেন কিছুটা, সেটা কারা করেছেন? তারা আমরা দেখেছি কোন রাজনৈতিক দলগুলো সেখানে উপস্থিত ছিল, এবং পরবর্তীতে তাদের মতামত নিয়েই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। এবং আমরা ধরুন কিছুদিন আগে আমরা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে শুনেছি যে উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের জন্য ওনার বন্ধু বা ওনার পূর্ব পরিচিত কাছের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছে উনি পরামর্শ চেয়েছিলেন যে কাদেরকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া যায়। এবং আরেকটি বাস্তবতা কি ছিল সেটি হচ্ছে, দেখুন, যারা সমন্বয়ক ছিল, আমরা তো আসলে তখন সমন্বয়কদের সাথে যুক্ত ছিলাম না বা পরিচিত ছিলাম না, বিচ্ছিন্নভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করেছি, গত 10 বছরে বিভিন্ন ক্যাম্পাসে আমরা অ্যাক্টিভিজম করেছি। তো অর্থাৎ কোনো বিপ্লবী সংগঠন তো ছিল না, যেটার কারণে আসলে এই গণঅভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করাও সম্ভব হয়নি। এবং এরা বলা যায় যে একটা ছোট্ট বা তুলনামূলক গণঅভ্যুত্থানের তুলনায় একটা ছোট গ্রুপ ছিল। সো যখন আপনার 5 আগস্টের পরে প্রশাসনে, বিচার বিভাগে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা লেসপেন্সার ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট অ্যানাবলার ছিল, তাদেরকে যখন সরানোর আলাপটা তৈরি হয়েছে, তখন বিকল্প কারা ছিল? তখন বিকল্প হিসেবে আসলে এনসিপিতে যারা আছে তাদের তো সংগঠন নাই, তাদের তো আসলে 20 বছরের সিনিয়র কোনো ব্যক্তিরা নাই যে এইসব জায়গায় এসে বসবে। এইসব জায়গায় বসেছে হচ্ছে বিএনপি এবং জামাত সমর্থিত যারা আছেন তারাই, কারণ এইটাই দুইটা বড় সংগঠন বাংলাদেশের। এর বাইরে আপনি কিছু কিছু জায়গায় দেখবেন কিছু বামপন্থী লোকজন যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে, তারা ছিল। এরকমও হয়েছে যে বিএনপি ঠেকাতে যে আপনার হচ্ছে সেই আগের সেটআপই রেখে দেওয়া হয়েছে, কিন্তু এই দৃষ্টান্তও কিন্তু আছে। এই আলাপটাই আমি এই তো শেষে যাচ্ছি। কিছুদিন দুইটা যেহেতু উঠেছে, মানে আমার এটা তো মানে ঠিক ওই অর্থে টকশো না, মানে আলোচনা। তো আমি যদি বলি যে আপনার হচ্ছে যাদেরকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বিগত সময়ের স্বৈর শাসনের সুবিধাভোগী অনেককেই চুক্তিভিত্তিক সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বিএনপি পন্থী সচিব খুব কমই এসেছে, অথবা অন্য রাজনৈতিক দল। এখানে বেশ কয়েকটা বিষয় কাজ করে। একটা হচ্ছে যে ধরুন রাজনৈতিক দলগুলো চেয়েছে, বিএনপি যেমন চেয়েছে, ধরুন 5 আগস্টের পরেই 6, 7, 8 আগস্টের মাঝখানেই সচিবালয়ে বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীদের এক ধরনের ডেমনস্ট্রেশন হয়েছে। সেখানে পদোন্নতি বঞ্চিত যারা, তারা এর মধ্যে লিড কারা দিয়েছেন? লিড যিনি দিয়েছেন তিনি আসলে বিএনপি চেয়ারপারসনের পিএস। এই জায়গা থেকে তার মাধ্যমে এক ধরনের দলীয়করণ হয়েছে। আবার আমরা পরবর্তীতে দেখেছি যে স্থানীয় সরকার উপদেষ্টা 2 জন ব্যক্তিকে যাতে সচিবালয়ে না ঢুকতে দেওয়া হয় সেই জন্য একটা চিঠি দিয়েছেন। ওই 2 জন ব্যক্তির আপনি যদি পরিচয় দেখেন, ওই 2 জন ব্যক্তির আবার এক ধরনের জামাত সংশ্লিষ্টতা অথবা শিবির ব্যাকগ্রাউন্ডের অভিযোগটি রয়েছে, বা আসলে বাস্তবেই তারা সেই জায়গাটা ছিলেন। অর্থাৎ এইভাবে যাদের ওই জনবলটা ছিল তারা এইভাবে তাদের জায়গাটি দখল করেছেন। আরেকটি যেটা হচ্ছে, যেটা আপনি বলছেন যে প্রত্যেকটা জায়গায় এই যে আওয়ামী লীগ, আমি শেষ করি, আপনি যে আগের প্রশ্নটা শেষ করি, সেটা হচ্ছে যে আরেকটা যেটা হচ্ছে ধরুন এই যে অ্যাডমিন ক্যাডারের কিন্তু তাদের এক ধরনের গোষ্ঠীর স্বার্থ রয়েছে, এবং তারা নিজেরা বিভিন্ন দল হতে পারে কিন্তু নিজেরা একে অপরকে সেভ করে, যেটা আমরা কিন্তু অন্যান্য বিভিন্ন গোষ্ঠী, যেমন ধরুন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দেখি, বিভিন্ন ফোর্সের মধ্যে আমরা এই প্রবণতাটা দেখি। তো সেই জায়গা থেকে আরেকটা যেটা হয়েছে, কিছুদিন আগে আমরা দেখেছি তথ্য উপদেষ্টা একটা জায়গায় একটা অনুষ্ঠানে বলেছেন যে ওই পেপার ওয়ার্ক করার জন্য তিনি আসলে ওই রাশিয়াতে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের উদাহরণ টেনেছেন, যে আসলে পেপার ওয়ার্ক করতে এরপরে আমার সেই পুরনো এস্টাবলিশমেন্টের লোকজন লাগবেই। তো আমরা এরপরে দেখেছি একটা ঘটনা ঘটেছে যে একটা সময় যে
প্রশাসনের মধ্যেই যে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাই তারা নিজেদের যেই ব্যাচমেট রয়েছেন যারা হয়তো অন্যান্য হয়তো আওয়ামী লীগের ফ্যাসিস্টেনা বলা বা আওয়ামী মনা আর কি, তারাই অনেক ক্ষেত্রে রক্ষা করেছেন। এবং একটা সময় যে আপনার মনে হয়েছে যে এই সরকারের অনেকের উপদেষ্টার আসলে অনানুষ্ঠানিক অনেক আলাপে মনে হয়েছে যে সরকারের কথাটা ওই আওয়ামী লীগের যারা ছিলেন তারা হয়তো বেশি শুনছেন বিএনপি জামাত সমর্থক যেই আমলা রয়েছে তাদের চেয়ে। কেননা ওই আওয়ামী লীগের আমলাদের ভয় রয়েছে, যেই ভয়ের কারণে তারা এই গণঅভ্যুত্থানের সরকারের উপদেষ্টাদের নির্দেশটা শোনেন। কিন্তু যেহেতু বিএনপি বা জামাত সমর্থক যারা রয়েছেন তাদের অন্যান্য পলিটিক্যাল ব্যাকআপ রয়েছে, তারা উপদেষ্টাদের কথা শোনেন না, তাই উপদেষ্টারা সরকার চালানোর স্বার্থে অনেক ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা শুনেছি। তো এইটা সব মিলিয়ে কী হয়েছে, আমাদের যে ফ্যাসিলিটি আমার সিস্টেম চেঞ্জ করে ফেলবো আমরা এরকম একটা কথা ছিল, কিন্তু 5 আগস্টের পরে এমন একটা বাস্তবতা, সেটা হচ্ছে সিস্টেমটা চেঞ্জ হয় নাই। সিস্টেমটায় বিভিন্ন স্টেক হোল্ডার যার যার মতো স্টেক নেওয়ার চেষ্টা করেছে এবং একটা সময় যে এই যখন যার যার সেট আপ গোছানো হয়ে গেছে তারপরে তারা এই সরকারের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে কাজ করা শুরু করেছে। আমরা এরকম কথা শুনেছি যে আইজিপি বদলের কারণে সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাথে কোনো রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মনোমালিন্য তৈরি হয়েছে। তো এই বাস্তবতাগুলো তো ছিল আসলে, যেই বাস্তবতার ফলেই তো আসলে এখন আমরা অনেক ক্ষেত্রে ভুক্তভোগী। আপনি যে বাস্তবতার কথা বলছেন সেটা যেরকম ছিল, সেই সঙ্গে এই বাস্তবতাও ছিল যে এই সরকারের অনেক উপদেষ্টা সুপারিশ করে যেসব ডিসি বিগত স্বৈর শাসনের সময় সাধারণ মানুষ বিরোধী মতকে নির্যাতন করেছে তাদেরকে সচিব বানিয়ে বসানো হয়েছে, এরকম উদাহরণও কিন্তু আছে। এবং মানে এই আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অনেকে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের বায়োডাটাও তুলে ধরেছে, কিন্তু এই সরকার কোনো ব্যবস্থা নেয়নি। যাই হোক, আমি যেটি বলছিলাম যে আমরা আবার মূল আলোচনায় ফেরত আসি, সেটি হচ্ছে আপনাদের একটি আলোচনা চলছে যে গণ অধিকার পরিষদের সাথে আপনাদের একীভূত হওয়ার এক ধরনের আলোচনা চলছে। আমার এর আগে শোতে রাশেদ এসেছিল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তার সাথে আমার কথা হয়েছে, তারাও স্বীকার করেছে যে আলোচনা চলছে, কিন্তু তারা একটি বিষয় বলছে যে আপনাদের দিক থেকে আপনাদের অনেক নেতা অনেকটা অসম্মানজনক বক্তব্য দিচ্ছে বলে এটি এগোতে পারছে না। আমি নাম মেনশন করলাম না। তা আসলে কি আপনারা কি একীভূত হতে যাচ্ছেন, অথবা সেইটি নিয়ে কি কার্যক্রম চলছে কিনা? আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসার আগে আগের প্রসঙ্গটা আসলে শেষ হয়নি, একটু সংক্ষেপে শেষ করে যাই। সেটা হচ্ছে, তো যেটা বলছিলাম, আপনি আসলে বলতে চাচ্ছিলেন যে এনসিপির ব্যাপারে যে কথাটা, যে এনসিপি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের উপর প্রভাব রাখে। যখন আসলে বাস্তবতাটা হচ্ছে যে আপনার উপদেষ্টা পরিষদ বিভিন্ন স্টেক হোল্ডার, পাওয়ারের স্টেক হোল্ডার বলি বা রাজনৈতিক স্টেক হোল্ডারের মতামত নিয়ে তাদের প্রতিনিধি নিয়ে গঠিত হয়, আমরা দেখতে পাই যে 2 জন উপদেষ্টা রয়েছেন যারা, বা 3 জন উপদেষ্টা ছিলেন যারা গণ অভ্যুত্থানের আন্দোলনকারীদের অংশ। কিন্তু আমরা আসলে দেখি যে বিএনপি মানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কোনো একটা রাজনৈতিক দলের বড় নেতার একসময় বিশ্ববিদ্যালয়ের রুমমেট, অন্য আরেকটি রাজনৈতিক দলের হয়তো কোনো না কোনোভাবে তাদের সমর্থিত ব্যক্তি, এরাও কিন্তু উপদেষ্টা পরিষদে রয়েছেন। এবং আমরা কিন্তু সুস্পষ্টভাবেই দেখেছি যে লন্ডন বৈঠকের পরে সরকারের সুরটা বদলে যাওয়া কিভাবে ঘটেছে। অর্থাৎ যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে সরকারের ধারাবাহিক বিভিন্ন সিদ্ধান্ত, জুলাই ঘোষণাপত্র বলুন, রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত বলুন, এই নির্বাচন কমিশন ইস্যুতে যদি বলি, এই নির্বাচন কমিশন যখন গঠন হয়েছে তখন জাতীয় নাগরিক কমিটি ছিল এবং আমরা জাতীয় নাগরিক কমিটির সদস্য। তার পরদিন কিন্তু আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে এই নির্বাচন কমিশন গঠনের প্রতিবাদ তখনই জানিয়েছিলাম। কিন্তু যেহেতু ওই যে সরকার তখন এক ধরনের চাপের মুখে ছিল যে দ্রুত নির্বাচনটা দিতে হবে, সেই কারণে সরকার ওই দ্রুত নির্বাচনের দাবিকে কিছুটা সামাল দেওয়ার জন্য নির্বাচন কমিশনটা গঠন করেছে এবং নির্বাচন কমিশন গঠিত হয়েছে ওই কিছু রাজনৈতিক দলের কিছুটা প্রচ্ছন্ন মদদে বা নির্দেশনার ভিতরে থেকেই। যেহেতু আমরা ওই প্রক্রিয়াকে সমর্থনই করিনি, ওই প্রক্রিয়ায় আমাদের পার্টিসিপেশন ছিল না, সেখানে আমাদের কোনো স্টেক ছিল না, কিন্তু অন্য অনেক বড় বড় রাজনৈতিক দলের স্টেক আপনি দেখবেন। যে কারণে বলতে যাচ্ছি যে এটা বাকি সবাই মিলে এটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে যে এই সরকার আসলে, বা ধরুন প্রধান উপদেষ্টার বক্তব্য যে এরাই তো আমার নিয়োগকর্তা, এগুলো বলে এক ধরনের ফ্রেমিং করা হয়েছে যে এই সরকারটা আসলে এই ছাত্রদের সরকার। কিন্তু ছাত্ররা বা এই গণঅভ্যুত্থানের নেতারা যা যা চেয়েছে, আপনি যদি একটা খাতা করেন, একটু কলাম করে কয়টা মেনেছে কয়টা মানেনি, তাহলে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই সরকার যেটা চেয়েছে সেটা মানেনি। এবং ইনফ্যাক্ট এখনও জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক দল তাদের কারণে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন আটকে আছে, আবার আমরা দেখতে পাচ্ছি আরেকটি রাজনৈতিক দল তাদের কারণে নির্বাচন প্রক্রিয়া, মানে দুটো রাজনৈতিক দলের বিপরীতমুখী নির্বাচন ব্যবস্থার দাবির কারণে আমাদের কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। যেই জায়গায় আমরা মনে করি সবচেয়ে সেন্সিবল প্রপোজালটা আমরা দিয়েছি, সেই সেন্সিবল প্রপোজালটাও এই অন্তর্বর্তীকালীন সরকার মানতে পারছে না। তার কারণ হচ্ছে এইখানে অন্যান্য অনেক অ্যাক্টর, পলিটিক্যাল অ্যাক্টররা রয়েছে এবং তাদের স্টেক রয়েছে। এখন আপনি গণ অধিকার পরিষদের ব্যাপারে যেটি বললেন,
দেখুন, দুটো রাজনৈতিক দল এর মধ্যে একটা বেশ দীর্ঘদিন ধরে, আমি যদি বলি 7-8 বছর ধরে তারা রাজনীতি করছেন, তাদের একটি কাঠামো রয়েছে, তৃণমূল পর্যন্ত তাদের এক ধরনের সাংগঠনিক কাঠামো রয়েছে। আরেকটি রাজনৈতিক দল আমরা গণ অভ্যুত্থানের পরে সৃষ্টি হলো, আমাদের নিয়ে ব্যাপক এক ধরনের জনমনে উৎসাহ উদ্দীপনা এবং অল্প সময়ে একটা বিপুল সংখ্যক জনগণ আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো এইটা শুধুমাত্র দুটো রাজনৈতিক দল মেলার ক্ষেত্রে শুধুমাত্র এটা না যে কিছু পদ নিয়ে মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, এটার সাথে রয়েছে যে রাজনৈতিক দলগুলোর ভিশন কি হবে, রাজনৈতিক আদর্শটা কি হবে, এবং রাজনৈতিক পথ চলাটা আসলে কীভাবে আমরা ভবিষ্যতে চালিয়ে নিতে চাই, সেটার সাথে রয়েছে যে তৃণমূল কি চায়, তৃণমূলের সাংগঠনিকভাবে মার্চ করা, সেটা একীভূত হওয়া, যেভাবেই বলি না কেন, এটা পুরনো কোনো নাম নিয়ে থাকুক বা নতুন নামে হোক, এটা কিন্তু একটা বড় ডিসকাশন এবং একটা লং টার্ম ডিসকাশন। এটা একদিনে এক সপ্তাহে আলোচনা এটা হবে না। এটা যদি আমরা নীতিগতভাবে একমত হইও, এটা দেখা যেতে পারে যে সকলের সদিচ্ছা থাকার পরও প্র্যাকটিক্যাল অনেক কারণে এটা পরবর্তীতে ফিজিবল নাও হতে পারে। কিন্তু যেটি হচ্ছে যে আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে গণমাধ্যমে আমরা যত কম কথা বলবো সেটা আমাদের জন্য তত সহায়ক হবে। এই কারণে সেটি হচ্ছে যে অনেক বিষয়ই রয়েছে আলোচনার টেবিলে, দুই পক্ষ দুই ধরনের মতামত নিয়ে যায় এবং পরবর্তীতে দুই পক্ষই হয়তো কিছু ছাড় দেয় বা এক পক্ষ ছাড় দেয়। মানে এটা একটা ইস্যুতে দেখা গেল যে হয়তো এনসিপি একটু ছাড় দিল, আরেকটা ইস্যুতে গণ অধিকার পরিষদ ছাড় দিল, আবার কোনো ইস্যুতে দুই পক্ষই ছাড় দিল। এভাবেই তো একটা জায়গায় আমরা আসি। তো আমরা যদি আসলে প্রাইমারি যেই পজিশন, সেই পজিশন নিয়ে অনেক আলোচনা করি পাবলিকলি, তাহলে এক ধরনের নেতিবাচকতা ছড়ানোর একটা সুযোগ থেকে যায়। কিন্তু আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা এনসিপির জায়গা থেকে আমাদের মানসিকতা ইতিবাচক এই ব্যাপারে। তবে অবশ্যই আমাদের রাজনৈতিক লক্ষ্য, আদর্শ, সেটার সাথে এবং একই সাথে রাজনৈতিক সংস্কৃতি, এগুলোর সাথে আমাদের মিল থাকতে হবে। আমাদের দায়িত্বশীল আচরণ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ হিসেবে আমাদের সকলের করতে হবে এবং সেটা ভবিষ্যতেও করতে পারবো যদি আমরা মনে করি, তাহলে আমাদের সামষ্টিকভাবে সামনে এক হওয়াটা সহজ হবে। আগামী নির্বাচনে কি আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে জোট করবেন কিনা, নির্বাচনী জোট, এবং সে বিষয়ে কোনো আলোচনা আছে কিনা? বাইরে তো নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের সাথে আপনারা জোট করতে পারেন, নাকি আপনারা একাই নির্বাচন করবেন? দেখুন, বাংলাদেশে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে একটা তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান। এইটা আমরা চেয়েছি বলতে শুধু এনসিপি না, আমার মনে হয় বাংলাদেশের আপামর জনসাধারণ আমরা যেই দ্বিদলীয় বৃত্তে আটকে ছিলাম, বিএনপি, আওয়ামী লীগ এবং এই দুটার সাথেই অন্যান্য যারা এর পরবর্তী সারির দল রয়েছে, তারা এদের সাথে অ্যালাইন করে নিজেদের রাজনীতি নির্মাণ করতে চাইতো। বাংলাদেশের মানুষ সবসময় চেয়েছে একটা তৃতীয় শক্তি উঠে আসুক। ওই তৃতীয় শক্তি উঠে আসার একটা জায়গা হয়তো ওই যে গণ অধিকার পরিষদ, যারা তারা একটা সময় সেই স্বপ্নটা মানুষ তাদেরকে নিয়ে হয়তো দেখেছিল বা মানুষের আশাটা ছিল। এনসিপি আসলে আমরা ওইরকম একটা তৃতীয় শক্তি হিসেবেই দাঁড়াতে চাই এবং এই তৃতীয় শক্তি দাঁড়ানোর ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি যে বাংলাদেশে আদর্শিকভাবেও যে একটা পরস্পর দুইটা পোলের বাইপোলার একটা অবস্থান, এইটা বাংলাদেশের জনগণকে সবসময় বিভাজিত করে রেখেছে। আমরা একদিকে বাংলাদেশের এমন দেখেছি, সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষের সমাজ, সংস্কৃতি এবং নিজেদের ব্যক্তিগত যেই মূল্যবোধ, এই মূল্যবোধগুলো ধারণ না করার মানে কিছু কিছু জায়গায় আমরা সেকুলারিজমের কথা বলে বাংলাদেশে আমরা এটা দেখেছি যে অনেক ক্ষেত্রে বাংলাদেশের যে মেজরিটি মানুষ রয়েছে তাদের ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় বিভিন্ন বিশ্বাস বা আচার আচরণ, সমাজ সংস্কৃতি নিয়ে তাদের চিন্তা, এগুলোকে একবারেই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এই একটা আদর্শিক দ্বন্দ্ব ছিল। আবার উল্টো দিকে আমরা দেখেছি যে ধরুন ধর্মভিত্তিক রাজনীতির নামে এক ধরনের ধর্মীয় ফ্যাসিবাদও মানুষের উপর চাপিয়ে দেওয়ার এক ধরনের প্রচেষ্টা বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি এবং এক ধরনের সেটার সাথে যুক্ত হয়েছিল আমাদের স্বাধীনতার পক্ষে বিপক্ষের প্রশ্নগুলো। এবং এই প্রশ্নগুলোর সুরাহা বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি ঠিকঠাক মতো ডিল করতে পারেনি। যে ডিল করতে না পারার কারণে সবসময় আমরা দেখেছি মানুষকে বিভাজনের রাজনীতি। আমরা দেখেছি যে সবসময় কে ভারতপন্থী, কে ভারত বিরোধী, কে ইসলামপন্থী, কে ইসলাম বিরোধী, কে মুক্তিযুদ্ধপন্থী, কে মুক্তিযুদ্ধ বিরোধী, এরকম রাজনীতি করতে। কিন্তু আমরা চেয়েছি যে এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মানুষের জাতি হিসেবে উন্নয়নের জন্য কি প্রয়োজন, আমরা এক হতে পারি কোন কোন ইস্যুতে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের এগিয়ে যাওয়া প্রয়োজন। এবং সেই জন্য আমরা মনে করেছি, আমরা নাগরিক পার্টি আমাদের নাম দিয়েছি, কারণ হচ্ছে আমরা মনে করেছি দেশের নাগরিক, সবাই দেশের নাগরিক, যে যেই মতবাদের থাকুক, যে যেই মতাদর্শের থাকুক, তাদের
নাগরিক হিসেবে যে অধিকারগুলো রয়েছে, সেটা নাগরিক হিসেবে তার মত প্রকাশের স্বাধীনতা, তার ধর্ম পালন করার স্বাধীনতা বা ধর্ম পালন না করার স্বাধীনতা, তার ধরুন অর্থনৈতিক উন্নয়নের যে স্বাধীনতা, এই ধরনের বিভিন্ন স্বাধীনতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার যেই স্বাধীনতা, সেই স্বাধীনতাগুলো রাষ্ট্রের জায়গা থেকে নাগরিক হিসেবে তার যে অধিকারগুলো রয়েছে সেগুলোর পক্ষে আমরা সবসময় দাঁড়াবো। সো এই মানে বড় ব্যাখ্যাটা দিলাম এই কারণে, সেটি হচ্ছে যে আমরা যখন আমাদের নতুন রাজনীতি নির্মাণ করতে চাচ্ছি, আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা যাতে এই পুরানো যে বিভাজনের যেই রাজনীতি, যেই বাইনারির রাজনীতির কারণে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতন ঘটলো, বা অতীতে বিভিন্ন রাজনৈতিক দল যে দাঁড়াতে পারেনি এই বাইনারি রাজনীতি করে, আমরা সেই বাইনারির ভিতরে ঢুকতে চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, বাংলাদেশের নাগরিক অধিকার রক্ষা করার জন্য, নাগরিকের ধরুন ওয়েলবিংটা, অর্থনৈতিকভাবে তার যে ওয়েলবিং, এই যে পরিবেশগত দূষণের ফলে মানুষের যে ক্ষতি হচ্ছে, সেই জায়গা থেকে তার যে নাগরিকের যে অধিকারটা, সুযোগের যে সমতাটা আমরা চেয়েছি, সেটা সরকারি চাকরি শুধু না, বেসরকারি চাকরিগুলোর ক্ষেত্রেও মানুষের যে সুযোগের সমতা, শিক্ষা গ্রহণের যে সুযোগের সমতা, সেটা শুধুমাত্র সমতলের বাঙালিদের জন্য না, সে পাহাড়ের অবাঙালিদের জন্য একইভাবে প্রযোজ্য। এই বিষয়গুলোতে আমরা চেয়েছি মানুষকে ঐক্যবদ্ধ করে, জাতিকে এক করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এই বিষয়ে যাদের সাথে আমাদের মিলবে তাদেরকে নিয়ে আমরা সামনে এগোতে চাই। সো এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা কোনো বিদ্যমান যেই বড় রাজনৈতিক শক্তিগুলো রয়েছে বর্তমানে, তাদের সাথে যাওয়ার চেয়ে আমরা একটা মধ্যপন্থার যে কথাটা বলছি, যে আমরা একটা তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান করা, সেটা আমাদের সাথে অন্য আরও যারা এরকম মনে করে, এটা প্রাথমিক আলাপ চলছে। সেই আলাপটার প্রেক্ষাপটটা তৈরি হয়েছে আসলে আমাদের জুলাই সনদ কেন্দ্রিক আমাদের যে বোঝাপড়া, সেই জায়গায় তার মাধ্যমে আমরা এখন মানে এটা আমাদের প্রচেষ্টা থাকবে যে এরকম দল যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি তৃতীয় জোট করা যায় কিনা। ধরুন বিএনপি নেতৃত্বাধীন যেই জোট রয়েছে এবং জামায়াত নেতৃত্বাধীন যেই জোট হতে পারে, তাদের বাইরে যে আমরা তৃতীয় একটি শক্তিকে, গণতান্ত্রিক এবং মধ্যপন্থী এবং বাংলাদেশপন্থী শক্তি, যারা বাংলাদেশের নাগরিক অধিকার রক্ষায় কাজ করবে, বিভাজনের রাজনীতি করবে না, এরকম কোনো কিছু এনসিপির নেতৃত্বে আমরা করতে চাই। এখন সেটা কতটুকু সম্ভব হবে সেটা সময়ই বলে দিবে, কিন্তু আমাদের ইন্টেনশনটা এরকমই। কেননা আমরা এনসিপির টার্গেটটা আসলে যে কোনো উপায়ে আগামী বার ক্ষমতায় যেতেই হবে, বা যে কোনো উপায়ে অন্য কারো উপর সওয়ার হয়ে আমরা হচ্ছে সংসদে বড় অনেক আসন পেতে হবে, এইটার চেয়ে আমাদের মূল ফোকাসের জায়গাটা হচ্ছে দেশের জনগণ এবং এই যে নতুন রাজনৈতিক ধারাটা নির্মাণ করা। তো সে কারণে আমরা আসলে জোটে আমরা যেতে আগ্রহী, বা জোটে আমরা যেতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটা হচ্ছে এই কন্ডিশনগুলো মিলতে হবে। মুশফিক, আপনি যেটি বললেন যে মানুষ আসলে তৃতীয় একটি দল চায়, মধ্যপন্থার, মানুষের এক্সপেকটেশন এমনটাই আছে, ছিল, এখনও আছে। বাট আপনারা ফেব্রুয়ারির 28 তারিখ আপনারা আত্মপ্রকাশ করেছেন, এখন পর্যন্ত যে সময় পার হয়েছে, আপনার কি মনে হয় যে আপনারা সেই এক্সপেকটেশন পূরণ করতে পেরেছেন? সেই সঙ্গে আপনি বলছিলেন যে পুরনো রাজনীতির ধারা, কিন্তু আমরা তো এটিও দেখি যে আপনাদের যারা রাজনীতি করছেন, দলের নেতারা, তারাও তো সেই পুরনো ধারার রাজনীতি করছে, তারাও তো সেই ট্যাগিং, ফ্রেমিং, সেই অন্য দলকে কটু কথা বলা, আবার তারা আপনাদেরকে বলছে, তা রাজনীতির পরিবর্তনটা আপনাদের মাধ্যমে কতটুকু আসছে, অথবা কতটুকু আসা সম্ভব বলে আপনি মনে করেন? দেখুন পিন্টু ভাই, আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির ইতিহাস দেখলে আমরা সবসময় দেখব যে বিরোধিতা করাটা বাংলাদেশের রাজনীতিতে খুব সহজ, নতুন কিছু নির্মাণ করাটা কঠিন। এখন নতুন কিছু নির্মাণ করতে তো আপনার ওইটা ভিজুয়ালাইজ করতে পারতে হবে, আপনার একটা ভিশন সামনে থাকতে পারতে হবে। এখন আমরা যারা, বা পুরো জাতি হিসেবে গত 15 বছর, শুধু 15 বছর আমি বলবো না, মানে এই 15 বছর তো এক্সট্রিম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এর আগের ধারাবাহিকতায়। 90-এর পর থেকেই যদি ধরি, আমরা তো এই রাজনৈতিক সংস্কৃতি দেখে বড় হয়েছি। আমাদের মানে ছোটবেলায় তো আমরা নেতা বলতে এমন লোকই দেখেছি যিনি যখন হাঁটেন তখন তার সাথে 20 জন পান্ডা নিয়ে তারা হাঁটেন। অথবা আমরা ছোটবেলায় হয়তো যখন বড় হয়েছি তখন আমরা দেখেছি এলাকায় যিনি এমপি হতে চান বা এমপি হবেন বা এমপি হন, তিনি যখন এলাকায় রাস্তা দিয়ে যান তার সাথে অন্তত 20টা গাড়ি, 50টা মোটরসাইকেল যায়। এটা দেখে মানে নেতার যখন একটা চিন্তা আমাদের মাথায় তৈরি হয়েছে, আমাদের মানসপটে, তখন তো আমরা এটাই দেখে বড় হয়েছি। তো হয়তো আমাদের মধ্যে ওই স্বপ্নটা তৈরি হয়েছে যে কখনো আমি রাজনৈতিক নেতা হলে আমি ভালো কাজ করব, কিন্তু আমি নেতা হলে গেলে এরকম হব। আমাদের সিনেমাও তো এটাই দেখায়, আপনি বলিউডের সিনেমা বলেন, বাংলাদেশের সিনেমা বলেন, এটাই তো দেখায়। তো আমাদের আসলে নতুন করে স্বপ্ন দেখতে পারতে হবে, আমাদের নতুন করে, এই যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছি, সেই নতুন বন্দোবস্ত শুধুমাত্র আমরা এখন কাঠামো নিয়ে আলাপ করি, কিন্তু এটা নতুন রাজনৈতিক সংস্কৃতিও নির্মাণ করতে হবে। এইটা আমাদের সবার আগে প্রয়োজন হচ্ছে আনলার্ন করা।
আমাদের ভিতরে এই রাজনীতির যেই জিনিসগুলো আমাদের ভিতরে বিল্ট ইন হয়ে গিয়েছিল, আমাদের বিভিন্ন খারাপ খারাপ সেন্টিমেন্ট, সেটা যে আমি বলবো না যে আসলে আমরা সবাই এগুলো থেকে মুক্ত। আমাদের ভিতরে এই জিনিসগুলো রয়েছে এবং এগুলো আমরা ধীরে ধীরে চেষ্টা করছি। দেখুন, আমাদের একজন নেতার তার নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার সময় গাড়ি বহর নিয়ে ঢোকার ব্যাপারে যে সমালোচনা হয়েছে, এরপরে কারো ব্যাপারে এই সমালোচনাটা আপনি দেখবেন না, কারণ এরপরে এই কাজটা আমরা করি না। আমরা ভুল যখন দেখছি আমরা নিজেদের মধ্যে আত্মসমালোচনা করছি এবং এটা আমরা সংশোধনের চেষ্টা করছি। এইখানে যারা ছিলেন তারা অনেকেই প্রতিবাদ করেছেন, প্রতিবাদী ছিলেন, কিন্তু তারা তো এই গেস্টরুম গণরুমের ভিতরেই অনেকে ছিলেন। এই গেস্টরুম গণরুম তো বাই ডিফল্ট আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের নেতিবাচক জিনিস ঢুকিয়ে দিয়েছে। ধরুন, মানে নেতা হতে হলে কীরকম বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, যেগুলোর কথা একটু আগে বললাম, এই জিনিসগুলো তো হয়তো আমাদের মধ্যেও রয়েছে। বা ওই যে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি, একটা জিনিস আপনার বাস্তবতা, সেটা হচ্ছে যে আমরা এমন একটা আন্দোলন করে এসেছি যে আন্দোলনটা আসলে ছিল কোটার বিরুদ্ধে আন্দোলন। অর্থাৎ এই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারা অনেকেই বিসিএস চাকরির জন্য বিসিএসে চাকরি দিতেন, মানে চাকরির পরীক্ষায় অবতীর্ণ হতেন, এবং অনেকেই হয়তো তাদের 1 নাম্বার চয়েসটা থাকতো পুলিশ। এখন পুলিশ কেন তাদের 1 নাম্বার চয়েস থাকতো? তার কারণটা হচ্ছে যে পুলিশে গেলে আপনার কিছু এক্সট্রা বেনিফিট রয়েছে, যে বেনিফিট সবগুলো লিগাল না, সবগুলো মোরাল না, ইথিক্যাল না। এখন কিন্তু এটা তো আমাদের সমাজের বাস্তবতা। আমাদের সমাজের বাস্তবতা তৈরি হয়েছিল কেন? কারণ সমাজে আপনি এমন একটা সিস্টেম করেছেন যে সমাজে আপনার ক্লাস যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি যদি আরও মানে উচ্চতর ক্লাসের হতে চান, আপনি যদি সমাজে পাওয়ার এক্সারসাইজ করতে চান, আপনার যদি সমাজে আরেকটু বেশি টাকা কামাতে চান, তাহলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, বা সবচেয়ে মানে সকলের জন্য অ্যাক্সেসিবল ওয়েটা হচ্ছে সরকারি চাকরি। তো মানে ওই পুলিশের চাকরিটা করা, ঘুষ খাওয়াটা যে নেগেটিভ, এটাও হয়তো অনেকে বাস্তবতার কারণে মনে করে যে না, এটা নেগেটিভ না। তো আমাদের তো আসলে যেই সোসাইটির ভিতরে আমরা আছি, ওই সোসাইটি থেকে তো আমাদের নতুন করে রাজনীতি নির্মাণ করতে হচ্ছে। সো এটা হুট করেই এই পরিবর্তনটা আসবে এই আশা করাটা ভুল। সো আমাদের যেটা চেষ্টা করতে একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু আমাদের সংকটটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যারা সমালোচক তারা এই আমাদের নতুন বন্দোবস্ত কথাটাকে একটা অজুহাত হিসেবে ইউজ করছেন। তারা বলতে চাচ্ছেন ওরা তো নতুন বন্দোবস্ত না, শুধু এই কথাটা তারা বলছেন। তারা কি এটা দেখাতে পারছেন যে অন্য কেউ নতুন বন্দোবস্ত হচ্ছে? আমি উল্টা বলতে পারবো যে আমাদের এই নতুন বন্দোবস্তের আলাপের কারণে বিএনপি বলি, জামাত বলি, বা বামপন্থী অন্য দল বলি, বা ধরুন যারা গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলন ইত্যাদি ইত্যাদি যারা রয়েছেন, সকলের রাজনৈতিক প্র্যাকটিসে চেঞ্জ এসেছে। আপনারা কি খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশে বিএনপি এখন অনেকগুলো জেলায় তাদের কাউন্সিল করছে, গণতান্ত্রিকভাবে তাদের বিভিন্ন জেলা উপজেলা কমিটি নির্বাচন করার চেষ্টা করছে। আমরা দেখছি যে বিএনপির সিনিয়র লিডাররা তারা এখন বলছেন যে আগের জামানার রাজনীতি করলে হবে না। আমরা দেখতে পাচ্ছি যে ধর্মকে কেন্দ্র করে যারা রাজনীতি করতেন তারাও কিন্তু তাদের রাজনীতির টোন কিছুটা পরিবর্তন করে আনছেন, কেননা নতুন সময়ের বাস্তবতায় তারাও কিছুটা চেঞ্জ হচ্ছেন। এটা একটা আমরা ট্রানজিশনাল ফেজে আছি। সো আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলেছি, আমাদেরও আসলে এই বন্দোবস্তটা কেমন এটা নিজেদের ভাবতে এবং মানুষকে বোঝাতে একটু সময় লাগবে। কিন্তু আমাদের জন্য সময়টা 6 মাসে আমরা অনেক কিছু এক্সপেক্ট করছি এরকম একটা নবীন দলের কাছে। আমি যদি ধরি বাংলাদেশে এরকম বড় দল তৈরি হয়েছিল তো বিএনপি কত বছর পরে এসে একটা ম্যাচিউরড রাজনৈতিক দলে পরিণত হয়েছিল। বিএনপির 19 দফা দেওয়ার আগে কত বছর সময় লেগেছিল। তো সেই সাপেক্ষে চিন্তা করলে এনসিপিকে অনেক অল্প সময়ে অনেক বেশি জাজ করা হয়। কিন্তু আমরা এটাও স্বীকার করি যে আমাদের কিছু ভুল ত্রুটি তো হচ্ছেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু অতি কথনের দোষে আমরা দুষ্ট, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ধরুন পলিটিক্যালি কারেক্ট ল্যাঙ্গুয়েজ কি সেগুলো হয়তো আমাদের নেতারা বা আমরা সবসময় বলতে পারছি না। কিন্তু এটা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে শেখার মানসিকতাটা রাখি এবং সংশোধন করার চেষ্টাটা আমাদের মধ্যে রয়েছে। একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যে নিষ্পেষণ নিপীড়নের ভিতর দিয়ে আমাদের গত 4-5 বছর, বিশেষ করে ওই জুলাই মাসের ট্রমার ভিতর দিয়ে যারা গেছেন, তাদের যেই লাউড ল্যাঙ্গুয়েজ, তাদের যেই বডি ল্যাঙ্গুয়েজ বা এক্সপ্রেশন, কথা বলার ভঙ্গি, এটা এখন আপনার কাছে মনে হতে পারে যে এদের তো আরও সুন্দর করে আরও সুশীলভাবে কথা বলা উচিত। কিন্তু তাদের যেই প্রেক্ষাপট থেকে তারা উঠে এসেছে, সেই বাস্তবতাটা অনেক সময় আমার মনে হয় মানুষরা বিবেচনা করে না। তারা আসলে বয়সটাও মনে হয় আমাদের বিবেচনায় নেন না। মানে আমরা যারা হয়তো আরেকটু সিনিয়র, এদের চেয়ে আমরা আরেকটু আগে পাশ করে বের হয়েছি, দিন শেষে তো ওনারা আমাদের যারা নেতৃবৃন্দ, গণঅভ্যুত্থানের নেতারা, সমন্বয়ক বলে যাদেরকে এখন মোটামুটি মানে নেতিবাচক হয়ে গেছে সমন্বয়ক শব্দটা, তাদের বয়সটা আসলে কত?
ভুলটা করার বয়সও তো তাদের এটাই, এবং অনেক ক্ষেত্রে এটাও তো হয়েছে যে যে বড় দায় এবং ক্ষমতা এটা হাতে এসেছে সেটা সামলানোর মতো ম্যাচুরিটিও হয়তো অনেকের ছিল না, কিন্তু সেই জায়গায় কি আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তারা কি আমাদেরকে সেভাবে গাইড করেছেন, নাকি তারা আমাদেরকে ভিলিফাই করে, আমাদেরকে কর্নার করে, আমাদেরকে খারিজ করে দেওয়ার চেষ্টাটাই বারবার করেছেন? সো বলা যায় এক ধরনের অভিভাবক শূন্য অবস্থায় থেকেই এনসিপি এই চেষ্টাটা করে যাচ্ছে। তো এই চেষ্টাটা চলমান থাকবে, এইটার বিবেচনা বা বিচার করার জন্য আমার মনে হয় আরও সময় দেওয়া প্রয়োজন। আপনার কথার সূত্র ধরে একদম ছোট্ট করে, আমরা অনুষ্ঠানের একদম শেষ সময়ে আরও 2-3টি প্রশ্ন রয়েছে। সমন্বয়ক শব্দটা অনেকটাই এখন নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে। আপনার কি মনে হয় না এইটার জন্য আপনাদেরও দায় আছে? আমি যদি একদম স্পেসিফিকলি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মের ছাতার তলে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে তো সব রাজনৈতিক দল অংশ নিয়েছে, সাধারণ মানুষ অংশ নিয়েছে। তো রাজনীতি বিশেষজ্ঞরা আমার এই অনুষ্ঠানে বেশ কয়েকবার বলেছেন এবং আমি ইন্টারভিউ করেছি, তারা একটি মতামত তাদের দিয়েছেন অনেকেই। তারা বলছিলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি যেদিন নতুন সরকার গঠিত হয়েছে, অথবা আপনাদের জাতীয় নাগরিক কমিটি যেদিন গঠিত হয়েছে, সেদিন এটি বিলুপ্ত করা প্রয়োজন ছিল। এই বিলুপ্ত না করে এর নামে বেনামে, অথবা এর আসলেই সমন্বয় অথবা সমন্বয়ক পরিচয়ে যে চাঁদাবাজির সুযোগ তৈরি করা হয়েছে, সেটির দায় কি আপনারা যারা ডিসিশন মেকারে ছিলেন, মানে আপনাকে ঠিক বলছি না আমি, মানে আপনার সহকর্মী যারা ছিলেন, তাদেরও এই দায় আছে? দেখুন, হাইন্ডসাইটে তো অনেক কিছু বলা যায়, মানে 1 বছর পরে এসে আমি এই প্রক্রিয়া, মানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্ট ছিলাম না, আমি জাতীয় নাগরিক কমিটি থেকে আসলে এই জায়গায় যুক্ত হওয়া। তো তবে আমার মতামতটা যারা এরকম বলেছেন তাদের সাথে মেলে, যে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাকে তখনই হয়তো শেষ করে দেওয়া, অ্যাটলিস্ট যে সমন্বয়ক পরিচয়টা তখন থেকেই বাদ দিয়ে দিলে ভালো হতো, তখন থেকেই সুযোগটা মানে এই সুযোগটা না রাখলে ভালো হতো। এটা এখন 1 বছর পরে এসে বলাটা আরও সহজ, কিন্তু ওই সময় যারা সিদ্ধান্তটা নিয়েছেন তাদের জন্য আসলে কঠিন ছিল। এবং এখানে আরেকটা বাস্তবতা, আমি যখন তাদের সাথেও আলোচনা করি, যেটা শুনি সেটি হচ্ছে যে দেখুন, এই যে সমন্বয়ক যারা ছিল তারা তো এক দল থেকে আসেনি, এবং সমন্বয়কদের আপনি যদি দেখেন লিস্টটা পাবলিশ হয়েছিল 2 তারিখে, সম্ভবত আগস্টের 1 বা 2 তারিখে 2024 সালের। এর আগে সমন্বয়ক ইনিশিয়ালি তো আরও কম ছিল, 57 জন ছিল, সেখান থেকে 158 জন হয়েছে। এবং ওই সময়, হ্যাঁ, ওই সময় এটা করার প্রথম দফায় যে সমন্বয়করা ছিল এরা মোটামুটি ধরা যায় যে ছাত্র শক্তি যেই সংগঠন ছিল তাদের সাথে যুক্ত ছিলেন, তার সাথে বা তাদের এক্স্যাক্ট মানে আরেকটু বিস্তারিত তাদের নেটওয়ার্কের ভিতরে যারা তাদের হয়তো তারা ছিলেন। কিন্তু ওই যে 157 বা 168 জন যেটা কথা বলা হয়, এখানে তো তখন পরিস্থিতির প্রয়োজনে বিভিন্ন এলাকায় মানে আন্দোলনটাকে কোঅর্ডিনেট করার জন্য ওই ব্যক্তিকে হয়তো প্রপারলি ভেটিংও করা হয়নি, দেওয়া হয়েছে। এবং তারপরে হচ্ছে আপনার এই সমন্বয়কদেরকে আপনি 5 আগস্টের পরে তারা তো নিজ নিজ এলাকায় পাওয়ারফুল, বা নিজ নিজ এলাকায় তার একটা রেকগনিশন আছে, আপনি হুট করে তাকে যখন আপনি বাদ দিয়ে দিবেন বা সমন্বয়ক, ইনফ্যাক্ট এর আগে আপনার যদি মনে থাকে লাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার এই সমন্বয়ক পরিচয়টা বিলুপ্ত করার আগে, ওই সারা দেশের কমিটি বিলুপ্ত করার আগে একবার কিন্তু আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপি গঠিত হওয়ার কিছুদিন পরে বলেছেন সমন্বয়ক পরিচয়ে এখন কেউ আর নাই, এই পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তখনও কিন্তু তৃণমূল থেকে এক ধরনের রিয়াকশন এসেছিল, কারণ আসলে এখানে বিভিন্ন ব্যক্তিরা যুক্ত হয়ে গিয়েছিলেন যারা কিনা একটা সংগঠনে একটা চেইন অফ কমান্ডের অধীনে ছিলেন না, যে কারণে আপনার ওই নির্দেশনাটা দিলেও পরবর্তীটা বাস্তবায়ন করাটা কঠিন হয়েছে। আরেকটা সংকট হয়েছে, সেটা হচ্ছে যে ওই সমন্বয়ক কেউ চিনত না, তো অল্প সময়ের পরিচয়। 5 আগস্টের পরে অনেক মানুষ যারা নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিয়ে অনেক অপকর্ম করেছে, কিন্তু ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছিল, এই কারণে দায়টা সম্পূর্ণরূপে এই ওই অভ্যুত্থানের নেতাদের, গণ অভ্যুত্থানের নেতাদের উপর এসেছে, এই দায়টা তো আপনাদের দলের উপরে। এবং এখন পরবর্তীতে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাগরিক কমিটি হয়ে এটা এখন এনসিপির উপর এসে পড়েছে। কিন্তু এইটা মানে ইন হাইন্ডসাইট আমি মানে তখনও আমার মনে হয়েছিল, বা এখন আমি মনে করি যে এটা তখন বাদ দিয়ে দিলে ভালো হতো। কিন্তু এইখানে ওই যে সংকটটা আসলে নানামুখী ছিল, এবং বললাম তো ওই সময় যে পরিস্থিতির ভিতর দিয়ে তারা গিয়েছেন, ধরুন 5 থেকে 8 আগস্ট বাংলাদেশে এক ধরনের সরকারবিহীন অবস্থা ছিল, এনআরকির মতো অবস্থা ছিল। এরপরের একটা অবস্থায় আপনি প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় আপনি ভাঙচুর বা নানা রকম অঘটনের খবর পাচ্ছেন, আপনি দেখছেন পুলিশ নাই,
দেশে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেশন নাই, তখন মানুষ এসে ডাকাতের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিরোধ করছে, এরকম অনেক সিচুয়েশন, তারপরে বন্যা আসলো, এরকম অনেক কিছু তো তৈরি হয়েছে। যেই সিচুয়েশনটার কারণে বলবো যে ওই তাদের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তের হয়তো প্রেক্ষাপট অনেকগুলো রয়েছে, কিন্তু স্যার আমি একমত আপনার সাথে, সেটা হচ্ছে এইগুলো দিলে এনসিপির জন্য ভালো হতো, এনসিপির জন্য আরও অনেক। ধরুন আরেকটা জিনিস বলা যাক, যেটা হচ্ছে যে ওই 5 আগস্টের পরে একটা কথা ছড়ালো যে 158 জন সমন্বয়কের অধিকাংশ একটা রাজনৈতিক বা একটা ছাত্র রাজনৈতিক দলের। হ্যাঁ, কিন্তু সমন্বয়কের অপকর্মের দায় কিন্তু ওই রাজনৈতিক দলের উপর গেল না, যদিও তথাকথিত মানে ওনাদেরই সবচেয়ে বেশি সমন্বয়ক, সেটা আসলে সম্পূর্ণ এনসিপির উপর। তার মানে এইখানে কিছু ন্যারেটিভের খেলাও রয়েছে, কিছু প্রোপাগান্ডার খেলাও রয়েছে, যেটাও আসলে যেহেতু অন্য রাজনৈতিক শক্তি যারা, তাদের যেহেতু সাংগঠনিক কাঠামো এবং একটা সিস্টেম রয়েছে, তারা এগুলো যতটা ভালো মতো করতে পেরেছে, আমরা ততটুকু, আমরা তো এখনও আমাদের নিজেদের একটা সিস্টেম ডেভেলপ করার ভিতরে রয়েছে। নির্বাচনের জন্য আপনারা কতটুকু প্রস্তুত, এবং আপনারা কি আপনাদের প্রার্থী বাছাই করছেন কিনা? প্রার্থী কারা হবে, মানে আপনাদের দল থেকেই হবে, কিছুটা সিনিয়র হবে, তরুণ এবং সিনিয়রদের একটা সংমিশ্রণ থাকবে কিনা? এখানে আমাদের আহ্বায়ক কিছুদিন আগে আমাদের একটা সমন্বয় সভা হয়েছে, আমাদের বিভিন্ন জেলা উপজেলা কমিটি যেগুলো হয়েছে, সেগুলো যে প্রধান সমন্বয়করা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা ঢাকায় একটা মিটিং করেছিলাম দিনব্যাপী। সেখানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নির্দেশ দিয়েছেন যে সকলকেই নির্বাচন, গণপরিষদ এবং জাতীয় নির্বাচন দুটোর জন্য একসাথে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। কারণ বিশেষ করে একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কিন্তু এখনও দাবি রয়েছে জুলাই সনদটা গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য, এবং গণপরিষদটা যদি হয়, সেই গণপরিষদও একটা নির্বাচনের মাধ্যমেই হতে হবে। তো তার মানে নির্বাচনের প্রস্তুতিটা আমাদের নিতেই হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা নির্দেশ আমাদের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। প্রার্থীর ব্যাপারে যেটি বলছেন সেটি হচ্ছে, প্রার্থীর ক্ষেত্রে আমরা চিন্তা করব সেটি হচ্ছে শুধুমাত্র আমাদের দলে যারা রয়েছেন তা না, আমরা যেহেতু এখনও একটা সংগঠন হিসেবে গড়ে উঠছি, আমাদের দলে এখনও বিভিন্ন মানুষের যুক্ত হওয়ার সুযোগটি রয়েছে, যারা সৎ, যোগ্য এবং এলাকায় যাদের জনপ্রিয়তা রয়েছে, যাদের ওই রকম সাংগঠনিক দক্ষতা এবং এলাকার মানুষের জন্য কাজ করার, এবং একই সাথে ধরুন বাংলাদেশের রাজনীতিতে আইন প্রণয়নে ভূমিকা রাখার মতো ভূমিকা, গণপরিষদে ওই ডিবেটে পার্টিসিপেট করার মতো যোগ্যতা এবং দক্ষতা রয়েছে, এমন ব্যক্তিদেরকে আমরা খুঁজছি। সেখানে বয়সের কোনো আমরা বার রাখছি না, এবং এক্ষেত্রে আমরা কোনো দল মানে কোনো নির্দিষ্ট যে আমাদের দলের থেকেই হতে হবে তা না, বিভিন্ন এলাকায় যারা নতুন করে যুক্ত হতে চান তারাও হয়তো প্রার্থী হতে পারে। আমরা একদম শেষ পর্যায়ে আছি, ছোট্ট করে একটি প্রশ্নের উত্তর চাই। জামায়াতে ইসলামী সহ বেশ কিছু ইসলামী দল তারা পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি করছে এবং তারাও এটি নিয়ে আন্দোলনও করছে, সামনেও কর্মসূচি দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন কতটুকু, অথবা পিয়ার পদ্ধতিতে সংসদ কতটুকু কার্যকর বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রেক্ষিতে? আমরা দলীয়ভাবে যেটি মনে করি যে এখনও নিম্নকক্ষে পিয়ারের জন্য, অর্থাৎ পিয়ারের মাধ্যমে নির্বাচন হয়ে সরকার গঠনের জন্য বাংলাদেশ এখনও প্রস্তুত না। আমরা মনে করি যে পিয়ারটা প্রয়োজন, সেটা আপার হাউসের প্রয়োজন। আপার হাউসের প্রয়োজন কেন? তাহলে আপার হাউসকে যদি আমরা সংবিধান সংশোধনের ক্ষেত্রে আপার হাউসকে ক্ষমতা দেই, তাহলে যেটি হবে যে ওই পিয়ারের মাধ্যমে ওই জনগণের যেই রাজনৈতিক মতবাদের যেই পার্থক্য, সেটা একটা প্রপার রিফ্লেকশন আপার হাউসে যদি হয়, সংবিধান সংশোধনের ক্ষেত্রে সকলের একটা মতামতের প্রতিফলন থাকবে। কিন্তু নিম্নকক্ষে যদি আমরা এখনই পিয়ারের ব্যবস্থা প্রচলন করতে চাই, সেটা নতুন করে রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে, এবং আমরা বিভিন্ন দেশে অভ্যুত্থানের পরে দুর্বল সরকার এমন যে দেখি, এবং সেই সরকারগুলো ভঙ্গুর সরকারকে দেখি, এরকম একটা বাস্তবতা তৈরি করতে পারে। তাই আমরা এখনই নিম্নকক্ষে পিয়ারের জন্য রেডি বলে বাংলাদেশ রেডি না, এবং আমরা এটার পক্ষপাতী না। এবং আমরা মনে করি যে এক্ষেত্রে বিএনপি এবং জামাত দুই পক্ষকেই ছাড় দেওয়া উচিত। বিএনপি যেমন এক ধরনের রিজিড অবস্থানে রয়েছে যে তারা কোনোভাবেই কোনো রকম পিয়ারেই যাবে না, আমরা মনে করি তাদের আপার হাউস পিয়ারটা মেনে নেওয়া উচিত। এবং একই সাথে আমরা জামাতের জায়গা থেকে মনে করি তারা যদি আপার হাউস পিয়ারটিকে মেনে নেয়, এটা একটা মধ্যবর্তী সলিউশন হতে পারে, যেটা আমাদেরকে সামনের বাংলাদেশে নতুন যে একটা দায়িত্বশীল এবং ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক কাঠামো আমরা চাই, সেটা নিশ্চিত করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহিনের সঙ্গে।